ডিপার্টমেন্ট ইনফরমেশন সিস্টেমের ফরম্যাটে এখানে আমরা ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এই দুটি ফিল্ড শুধুমাত্র ডাটাবেজে ইনসার্টের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা প্রিভিয়াস পর্বে আমাদের প্লেলিস্টে যে প্রিভিয়াস টিউটোরিয়ালটি আছে সেই টিউটোরিয়ালে আমরা ইনসার্ট বাটনের কাজটি সম্পন্ন করেছিলাম। তো ইনসার্ট বাটনের মাধ্যমে আমরা ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এই দুটি ফিল্ড ডাটাবেজে সেন্ড করেছি। সো আমরা যদি একটু আমাদের ডাটাবেস টেবিলটি দেখি, আমরা যখন সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট লিখলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি রো ইনসার্ট করা আছে। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি কোয়েরিটা করি, এই 4টি রো ইনসার্ট করা আছে। তোমরা যদি তোমাদের কম্পিউটারে ইনসার্ট বাটনের প্র্যাকটিসের সময় অনেকগুলো রো ইনসার্ট করে থাকো তাহলে সেটা সেভাবেই থাকবে। আচ্ছা, যদি তোমাদের এখানে যদি প্রয়োজনীয় অতিরিক্ত কোনো ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এন্ট্রি করা থাকে তাহলে তোমরা সেটা ডিলিট কমান্ডের মাধ্যমে ডিলিটও করে দিতে পারো। আমি এটি ওপেন করে রাখলাম আমাদের দেখার সুবিধার্থে। ওকে, তো আমরা যে কাজটি করেছি ইনসার্ট করেছি। ওকে ফাইন, আমরা একটু রিভিউ করি। আমরা আবার একটি ডাটা ইনসার্ট করি। ফর এক্সাম্পল আমি একটি নতুন ডিপার্টমেন্টের নাম দিতে চাচ্ছি, ফর এক্সাম্পল MBA। তো এখানে ডিপার্টমেন্টের নাম মাস্টার্স ইন বিজনেস ওকে অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এই ফিল্ডে এন্ট্রি করলাম, করার পরে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব। তাহলে ডাটা ইনসার্টের সাকসেসফুলি মেসেজটি আমরা তো এইভাবে ডিজাইন করেছিলাম আসছে। আমি ইনসার্ট এগেইন কিংবা গো টু দ্য প্রিভিয়াস পেজ, এটাকে যেভাবে ডাকো না কেন আমরা এটা এখন চেঞ্জ করে নেব। আমরা এখানে আসলাম। তাহলে এই সোর্স কোডটি আমরা লিখে রেখেছিলাম department.html ফাইল এবং department.jsp ফাইলে। আমরা যদি department.jsp ফাইলটি ওপেন করি তাহলে আমরা নোটপ্যাডে ওপেন করলে আমরা এই কোডটি দেখতে পাচ্ছি। এটি আমাদের প্রিভিয়াস পর্বে আমরা এতটুকু রেডি করে রেখেছিলাম। ওকে, এখানে একটু রিভিউ করি তোমাদের কাছে। সেটি হচ্ছে যে পরিবর্তনটুকু আমাদের এখন আমরা করব সেটি হচ্ছে যে আমাদের যে HTML পেজে 4টি ইনপুট বাটন ছিল সেই 4টি ইনপুট বাটনের ভ্যালু ছিল অ্যাট্রিবিউট, আরেকটি অ্যাট্রিবিউট ছিল টাইপ সাবমিট, মানে এটা বাটন হয়ে যাবে। ভ্যালু ইনসার্ট মিনস হচ্ছে এই বাটনের একটি ভ্যালু থাকবে। অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি তাহলে ভেরিয়েবলটির মান থাকবে ইনসার্ট। ঠিক এভাবে যেভাবে আমরা লিখেছি ফার্স্ট ক্যারেক্টারটি আপার কেস এবং রিমেনিংগুলো লোয়ার কেস, ঠিক এটা এইভাবেই এই সিস্টেমের মধ্যে রান থাকবে। মানে এই ওয়েবসাইটটি যখন রানিং অবস্থায় থাকবে তোমরা সবসময় এই বাটনটির ভ্যালু হিসাবে ইনসার্ট লেখাটি ঠিক এইভাবে পাবে। দ্যাট মিনস ইনসার্ট ওয়ার্ডটিকে এইভাবে পাবে, আপার কেস লোয়ার কেস মিলে এই স্ট্রিংটি এই বাটনটির ভ্যালু। ওকে, এই বাটনটির নাম কি? ইনসার্ট বি। এটা বোঝার সুবিধার্থে বি ফর বাটন এটা লাস্ট টাইমে সেট করে দিয়েছি। ওকে, ইনসার্ট বি যাতে করে বোঝা যায় এটি বাটনটির নেম এবং এটি বাটনটির ভ্যালু। দ্যাট মিনস ইনসার্ট বি বলে যদি আমি ডাকি তাহলে তার ভ্যালু আসবে ইনসার্ট এবং এটা কেস সেন্সিটিভ, ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই আসবে। ওকে, এই পরিবর্তনটুকু তাহলে এখানে টোটাল HTML পেজ থেকে কি যায়? HTML পেজ থেকে ডিপার্টমেন্ট আইডি এই বক্সটির একটি ভ্যালু, ডিপার্টমেন্ট নেম এই বক্সটির একটি ভ্যালু এবং 4টি বাটন। দ্যাট মিনস টোটাল 6টি অ্যাট্রিবিউট বা 6টি ভেরিয়েবল আমাদেরকে মেনটেন করতে হবে এখান থেকে JSP পেজের সাথে, জাভা পেজের সাথে। তো জাভা পেজে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে প্রথম দুটি পেজের মধ্যে লেনদেন এস্টাবলিশ করার জন্য আমরা 6টি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। সেই 6টি স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে 2টি স্ট্রিং ভেরিয়েবল হচ্ছে বক্সের জন্য, ইনপুট বক্সের জন্য, এবং 4টি স্ট্রিং ভেরিয়েবল হচ্ছে 4টি বাটনের জন্য। খেয়াল করে দেখো এই বাটনের নামগুলো কিন্তু আমি ঠিক ওভাবে লিখেছি, ইনসার্ট বি, সার্চ বি, আপডেট বি, ডিলিট বি। তোমরা এটা মিলিয়ে নাও। ওকে, এটা কিন্তু আমাদের আগের পর্বে। ওকে, তো এখানে বি নেম আই এটি হচ্ছে ভেরিয়েবল নেম, মানে বি ফর বাটন মানে বাটন নেম, আই ফর ইনসার্ট। এটা জাস্ট বোঝার সুবিধার্থে বি নেম আই। তুমি এখানে তোমার পছন্দ মতো ভেরিয়েবল নেম দিতে পারো, যেটি দিবে সেটি তুমি মনে রাখবে। ওকে, তো তাহলে বাটন নেম আই মানে বি নেম আই, এই বাটনে আমি ইনসার্ট
বাটনের ভ্যালুটি নিয়েছি, ইনসার্ট বাটনের ভ্যালুটি নিয়েছি। তাহলে বাটনের নাম হচ্ছে ইনসার্ট বি, বাট এই বাটনটিকে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটারের মাধ্যমে যদি আমি রিসিভ করব, তাহলে ইনসার্ট বি বাটনে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি কোন ভেরিয়েবলে আসবে, বাটন নেম আই এই ভেরিয়েবলের মধ্যে আসবে। ওকে, বাটন ইনসার্ট বি এই বাটনের ভ্যালু কি, ইনসার্ট। দ্যাট মিনস এই ইনসার্ট কথাটি কোথায় আসবে, এই বি নেম আই এই ভেরিয়েবলে আসবে। ওকে, দ্যাট মিনস এখানে যে আমি চারটি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই চারটি স্ট্রিং ভেরিয়েবল চারটি বাটনের ভ্যালুকে রিসিভ করবে। দ্যাট মিনস এই মিডিল পয়েন্টে HTML টেবিলের যে মিডিলে যে অ্যাট্রিবিউটটি আছে এর ভ্যালুটাকে রিসিভ করবে। সো দিস ইজ দ্য টেকনোলজি। তো আমরা ধরে নিলাম আপাতত আমাদের 6টি ভেরিয়েবল প্রয়োজন হচ্ছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই 6টি ভেরিয়েবলের ম্যানেজমেন্ট আছে, আমরা একই পেজের মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট সব কিছু করবো। সো এখানে ইফ কন্ডিশনকে আমার বোঝাতে হবে এবং কোডের মধ্যে একটু স্বচ্ছতা থাকতে হবে, তাহলে তোমাদের কাছে এটা প্রাথমিক লেভেলে, বিগিনার লেভেলে ম্যানেজ করাটা কঠিন হয়ে যাবে। তো দেখো, প্রোগ্রামিংয়ের সবচেয়ে সেন্সিটিভ প্রোগ্রামিং হচ্ছে স্ট্রিং প্রোগ্রামিং। এই স্ট্রিং প্রোগ্রামিংয়ে নাল ভ্যালু এবং এমটি স্পেসতে অনেক বাগ আসে কোডে এবং সেটাকে ম্যানেজ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। জন্য আমরা একটু ক্লিন কোড করব। সেটি হচ্ছে, ধরে নিলাম সবসময় আমাদের বাটনের ভ্যালুগুলো তো থাকবে না। আমি ইনসার্ট বাটনে ক্লিক করলে সার্চ, আপডেট, ডিলিট এই বাটনে কোনো ভ্যালু থাকবে না, মানে এই বাটনটা অ্যাক্টিভ থাকবে না। সো এই বাটনগুলো নাল ক্যারেক্টার নিয়ে আসবে নাকি এমটি ক্যারেক্টার নিয়ে আসবে। আচ্ছা, বাটন যেভাবে এমটি প্রকাশ করা হয় কিংবা নাল প্রকাশ করা হয়, বক্সকেও কি সেভাবে প্রকাশ করা হয় কিনা জাভাতে, সেই বিষয়টি আমরা দেখব। এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আমরা যখন বক্সকে, ইনপুট বক্সকে চিন্তা করব, তখন আমরা এভাবে বলতে পারি ইফ, আমরা জানি ইনপুট বক্সের ভেরিয়েবলের নাম কি, দেখো ডিআইডি এবং ডি নেম, মানে ডিপার্টমেন্ট ডিআইডি ফর ডিপার্টমেন্ট আইডি এবং ডি নেম ফর ডিপার্টমেন্ট নেম। তাহলে আমরা এভাবে বলতে পারি ডিআইডি ইফ কন্ডিশন ডিআইডি ইকুয়াল টু মানে কম্পারিজন অপারেটর যদি এমটি হয়, দ্যাট মিনস ডবল ইনভার্টেড কমার মাঝখানে কিছু নাই, এটি ফাঁকা। বক্সকে এইভাবে এমটি স্ট্রিং মানে কোনো কিছু লেখনি, ফাঁকা স্পেস কিংবা কোনো ইনপুট দাওনি, এইভাবে প্রকাশ করতে পারবে। মানে বক্সের স্ট্রিংটাকে, ভ্যালুটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারবে। ওকে, ইফ ডিআইডি ইকুয়াল টু এমটি স্পেস মানে কোনো ইনপুট দাওনি, এভাবে ইফ কন্ডিশন স্টার্ট করতে পারো। একই লাইনে ইচ্ছা করলে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, মানে ওপেনিং কার্লি ব্রেসেস, মানে দেখতে সুবিধার জন্য এবং জায়গা কমানোর জন্য আমি এটা সেম লাইনে লিখলাম। ওকে, ইচ্ছা করলে তুমি এটা ইন্টার দিয়ে নিচে লিখতে পারতে এভাবে, তো সেটিকে আমি পাশাপাশি লিখলাম। ওকে, তাহলে আমরা বলতে পারি ডিআইডি ইকুয়াল টু জাস্ট একটা নাল ক্যারেক্টার। প্রোগ্রামিংটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং মাঝে মাঝে বিভিন্ন ফাংশন কাজ করতে অসুবিধা হবে, এই জন্য আমরা একটা ক্যারেক্টার ধরে দিলাম যে যদি কোনো কারণে ইউজার কোনো ডিআইডি বক্সে মানে ডিপার্টমেন্ট আইডি বক্সে কোনো ভ্যালু ইনসার্ট না করে, এটা যদি ফাঁকা থাকে তাহলে আমরা একটা ক্যারেক্টার রেখে দিলাম, ডিফল্ট ভ্যালু রেখে দিলাম ডিআইডি ইকুয়াল টু এক্স। তুমি এখানে 0 রাখতে পারো, 1 রাখতে পারো, অন্য কোনো স্পেশাল ক্যারেক্টারও রাখতে পারো। ওকে, সো এইভাবে আমরা এই বিষয়টাকে অ্যাসাইন করলাম এবং এখানে কিন্তু আমাদেরকে সেমিকোলন দিতে হবে, মানে এন্ড অফ দ্য লাইন, ডিআইডি ইকুয়াল টু এক্স সেমিকোলন। ওকে, এখন এই জিনিসটা আমরা এই জাস্ট এক লাইনে লেখার জন্য আমি ওপেনিং কার্লি ব্রেসেস মানে ইফ কন্ডিশন স্টার্ট এবং ইফ কন্ডিশন এন্ড, এটি আমরা একই লাইনে লিখলাম। এটি হচ্ছে স্টেটমেন্টটি, ডিআইডি ইকুয়াল টু এক্স, মানে ডিআইডি ভেরিয়েবলটি যেহেতু ফাঁকা ছিল আমি একটা ডিফল্ট ভ্যালু ধরে রেখেছি। ওকে, এই পুরো লাইনটি কপি করলাম এবং আমি পুরোপুরি 6টি লাইন তৈরি করতে চাচ্ছি। 1 2 3 4 5 6। এখন দেখো এগুলোকে রিনেম করব। অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, ডিআইডি ইকুয়াল টু যদি ইকুয়াল টু এমটি, দ্যাট মিনস ডিআইডি ডিফল্ট ভ্যালু এক্স। এরপরে আমাদের ভেরিয়েবলটির নেম ছিল ডি নেম মানে ডিপার্টমেন্ট নেম। এই ভেরিয়েবলটি যদি HTML ফর্ম থেকে কোনো ডাটা না পায় তাহলে এই যে ডি নেম স্ট্রিং ভেরিয়েবলটি তো ফাঁকা থাকবে, তাহলে একে বললাম ডি নেম
সরি ডি নেম ইকুয়াল টু এক্স বলে রাখলাম। এই দুটি ভ্যালু তো ছিল হচ্ছে বক্সের জন্য, ইনপুট বক্সের জন্য। সো এটা সিস্টেমটা হচ্ছে এমটিকে এভাবে প্রকাশ করা হয়, মানে দুটো ইনভার্টেড কমার মাঝখানে কোনো স্পেস থাকবে না। ওকে, দ্যাট মিনস এই স্পেসটা থাকবে না, আমরা এভাবে রাখবো। আর এরপরে হচ্ছে বাটনগুলো বিনেম আই, বিনেম সার্চ, বিনেম আপডেট, বিনেম ডিলিট, ডি ফর ডিলিট, ইউ ফর আপডেট, এস ফর সার্চ, এরকম। তাহলে এটাকে লিখতে হয় হচ্ছে এভাবে। বাটনের ক্ষেত্রে জিএসপি সরাসরি এসটিএমএল ফাইল থেকে যে গেট প্যারামিটারের মাধ্যমে নাল ভ্যালু রিসিভ করে, সে এমটি বলতে পারে না, বুঝতে পারে না। তো আমরা এটাকে লেখার আমাদের উপায় হচ্ছে বি বাটন নেম আই, মানে ইনসার্ট বাটনটি ইকুয়াল টু নাল, এই নাল কিওয়ার্ডটি আমরা লিখব। যদি এটি নাল হয় তাহলে আমরা এখানে লিখব বাটন নেম আই ইকুয়াল টু এক্স, মানে সব ডিফল্ট ভ্যালু ধরে রাখলাম কাজের সুবিধার্থে। পরেরটিকে আমি বলবো বাটন নেম সার্চ ইকুয়াল টু নাল, তাহলে হচ্ছে আমরা বলবো বি নেম সার্চ ইকুয়াল টু এক্স। এরপরে আমরা বলবো বাটন নেম আপডেট ইকুয়াল টু এমটি, বি নেম ইউ আপডেট ইকুয়াল টু এক্স, বাটন নেম এরপরে ডিলিট, ডি ফর ডিলিট ইকুয়াল টু যদি হয় নাল, তাহলে আমরা বলবো বাটন নেম ডিলিট ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে উপরটা ভুল হয়েছে। বাটন নেম সার্চ ইকুয়াল টু যদি নাল হয়, মানে কোনো ক্লিক না করলে এটা নাল থাকবে, তাহলে বাটন নেম আপডেট ইকুয়াল টু এক্স হবে। তাহলে দেখো এটা মিলিয়ে নেই। এই দুটি হচ্ছে, প্রথম দুটি হচ্ছে বক্সের জন্য, স্পেলিং ঠিক আছে, ডিআইডি এই দুই পাশে স্পেলিংটা মিলিয়ে নিবা, এবং উপরের ভেরিয়েবল ডিক্লারেশনের সাথেও স্পেলিংটা মিলিয়ে নিবা। বিনেম আই, বিনেম এস, বিনেম, তাহলে এটা হবে আই ফর ইনসার্ট, এস ফর সার্চ, বিনেম ইউ ফর আপডেট, এটা হবে ইউ, এবং বিনেম ডি এটা ফর ডিলিট। ওকে, তাহলে রাইট সাইডে মিলানো থাকবে বিনেম আই, বিনেম এস, বিনেম ইউ, বিনেম ডি। খুবই কেয়ারফুল থাকবে এই স্পেলিং মিস্টেক যেন না হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রাথমিক কাজটি করে নিলাম, সেটি হচ্ছে যে আমাদের বাটনগুলো যদি ক্লিক না করে থাকে, তাহলে যে বাটনে আমাদের তো সুযোগ নেই, আমরা যে একটি অপারেশন করতে পারি, আইদার আমরা ফর্মে ইনসার্ট বাটনে ক্লিক করব, নাহলে সার্চে ক্লিক করব, নাহলে আপডেটে ক্লিক করব, নাহলে ডিলিটে ক্লিক করবো। তাহলে রিমেনিং তিনটাতে ডিফল্ট ভ্যালু সেট হয়ে যাবে, ঠিক আছে, যদি নাল থাকে। এবং বক্সের ক্ষেত্রেও তাই, যদি কোনো বক্সে ইউজার কোনো ডাটা ফিল আপ না করি, এন্ট্রি না করি, ক্লিক করে ফেলে, তাহলে ডিফল্ট ভ্যালু একটা সেট হবে। ওকে, কিভাবে যদি কোনো বক্সে কোনো কিছু সেট না করে যদি সে ইনসার্ট বাটনে ক্লিক করে, তাহলে ডিফল্ট ভ্যালুর কারণে তো এই ডিফল্ট ভ্যালুটাই ডাটাবেজে চলে যাবে। তো সেটিকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, এগুলো তোমরা শিখে যাবে অ্যাডভান্স লেভেলে। এখন দেখো কিভাবে ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সার্চ এই অপারেশনটি করতে পারো, তাহলেই তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে তোমরা কিভাবে সামনে এগোতে পারবে। ওকে, এই কোডটি আমরা আগের পর্বে লিখে রেখেছি, সেটি হচ্ছে যে আমরা এটা করেছি, তোমরা টেস্ট করেছো, এটি হচ্ছে ইনসার্টের কোড। ওকে, তাহলে এখানে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ট্রাই, এই দুটি লাইন হচ্ছে কমন লাইন। ওকে, তো এটা হচ্ছে বাটন নেম ইনসার্ট, আমরা নট ইকুয়াল টু নাল লিখেছি। তাহলে আমরা একটু এটাকে আপডেট করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটাকে সুন্দরভাবে সাজিয়েছি, আমরা এখন একটা ফর্মের মধ্যে অনেকগুলো কাজ করব, তাহলে আমরা এটাকে একটু আপডেট ভার্সনে লিখতে পারি। তোমরা এটা এডিট করে ফেলো তোমাদের কোড। আমরা বলতে পারি এই বাটনটির নাম হচ্ছে বি নেম আই ছিল, তাই না? তো আমরা এটাকে বলতে পারি বি নেম আই ডট ইকুয়ালস ইজ এ বিল্ট ইন ফাংশন, যার কাজ হচ্ছে চেক করা। কি চেক করবে দেখো, এইখানে যদি এইভাবে লেখা থাকে ইনসার্ট, তাহলে আমরা বুঝবো যে ইনসার্ট বাটনে ক্লিক করেছে। ওকে,
HTML ফাইলে যে দেখো এই যে ভ্যালু ইনসার্ট এই ঠিক এইভাবে কেস সেন্সিটিভ ওয়েতে লিখতে হবে আই আপার কেস আর রিমেনিং ইজ লোয়ার কেস এই ভ্যালুটি আমরা এখানে লিখছি। তাহলে দেখো আমরা একটু ধীরে ধীরে অ্যাডভান্স হচ্ছি। বি নেম আই এই বাটন ডট ইকুয়ালস মানে এই বাটনের ভিতরে যা আছে এই প্যারামিটারের মধ্যে ইনসার্ট মানে এই বাটন যদি ইনসার্টের সমান হয় তাহলে আমরা বলতে পারি এই কন্ডিশনটি ট্রু হবে। ওকে, সো আমরা এই জায়গায় পরিবর্তন আনলাম, সেটা হচ্ছে যে বাটন নেম যদি কেউ ক্লিক করে তাহলে তো সে ইনসার্ট বাটনে ক্লিক করেছে। সো ইনসার্ট বাটনে ক্লিক করলে তো আমাদের আগের কোডটি এখানে ঠিক থাকবে। দিস ইজ দ্য ইনসার্ট কোড। ওকে, এটা আগের পর্বতে তোমরা বুঝেছো। সো আমি এখানে বেশি সময় নিচ্ছি না। এরপরে আমি যদি ইনসার্ট বাটনে ইউজার ক্লিক না করে থাকে এবং এখানে বিনেমায়ের ভ্যালু যদি ইনসার্ট না হয়ে থাকে তাহলে আমরা কিভাবে পরবর্তীতে স্টেপে যাব। ফর এক্সাম্পল তাহলে ইউজার নিশ্চয়ই সার্চ বাটনে ক্লিক করেছে, তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে সার্চের কাজটি করা। ওকে, তো আমরা এলস বাটনে গেলাম। তাহলে এলস ইফ মানে ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে এলস ইফে যাবে, পুনরায় চেক করবে। তো এলস ইফের মধ্যে আমরা কোড লিখে ফেলি ফর দ্য, আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা সার্চের কোড লিখব। ঠিক আছে, তো এলস ইফের মধ্যে আমরা যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেট অন আমরা যদি এভাবে কোড লিখি বি নেম সার্চ ওকে ডট ইকুয়ালস, যদি আমরা এখানে সার্চ পেয়ে থাকি এখানে হবে এটা একটা ইনভার্টেড কমার মধ্যে হবে সার্চটি SEARCH ডাবল কমা যেটাকে বলি। তাহলে আমাদের উপরে একটু ভুল হয়েছে, দেখো এই ইনসার্টের এখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ওকে, এরকম স্ট্রিং আকারে থাকবে। ওকে, তো এখন আমরা এখানে আছি এলসি বিনেম এস এই ভেরিয়েবলটি ইকুয়াল টু যদি সার্চ হয় তাহলে এই ইফের ব্র্যাকেট এখানে শুরু হয়েছে। এটি তো একটি ভেরিয়েবলের কাজ হলো। আমরা এখানে শুধুমাত্র আপডেট সার্চ বাটনে ক্লিক করলো, এটিতেই আমাদের কাজ হচ্ছে না। যদি কোনো কারণে ইউজার পার্টিকুলার কোনো একটি ডিপার্টমেন্ট খুঁজতে চায় তাহলে তো সে অবশ্যই ডিপার্টমেন্টের আইডি দিবে। যদি না দেয় তাহলে আমরা বুঝবো যে সে সব ডাটা দেখতে চায়। ফর এক্সাম্পল যদি কোনো কিছু ফিল আপ না করে সার্চ বাটনে ক্লিক করে তাহলে আমরা ধরে নিচ্ছি সে সব কিছু দেখতে চায়। আবার মনে বলি, দেখো যদি ডিপার্টমেন্ট আইডিতে কিছু না লিখে সার্চ বাটনে ক্লিক করে তাহলে আমি ধরে নিতে পারি যে সে গণ সার্চ করছে, মানে টোটাল সার্চ করতে চায়, সব কিছু দেখতে চায়, সে পার্টিকুলার কোনো ডিপার্টমেন্ট দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এখানে এইভাবে একটা কোডটা ডিজাইন করতে পারি। অ্যান্ড অপারেটর ইজ ম্যান্ডেটরি ফর দিস। অ্যান্ড অপারেটর আমাদের আমরা পাবো হচ্ছে অ্যান্ড আমরা লিখব ডিআইডি এই ভেরিয়েবল, দ্যাট মিনস এই যে প্রথম ভেরিয়েবলটি ডিআইডি যে ডিপার্টমেন্টের নেম রিসিভ করে, তো এখানে আমরা ডিফল্ট ভ্যালু কি লিখে রেখেছি একটা এক্স, তার মানে এটা লেন্থ কিন্তু 1। ওকে, তাহলে আমরা টেকনিক্যালি এইভাবে কাজটি সারতে পারি যে ডিফল্ট ভ্যালু থাকলে তো অলওয়েজ একটা লেন্থ আছে, তো অবশ্যই যদি সে কোনো কিছু টাইপ করে থাকে তাহলে লেন্থ গ্রেটার দেন 1 হবে। আর যদি কিছু টাইপ না করে থাকে লেন্থ 1 হবে, তাহলে ডিআইডি ডট আমরা এভাবে লিখতে পারি ডিআইডি এই ভেরিয়েবল ডট LENGTH এই ফাংশনটি জুড়ে দিই লেন্থ ইকুয়াল টু 1। দ্যাট মিনস 1 কখন হয়, দেখো 1 হয় হচ্ছে যখন কোনো কিছু ইনসার্ট না থাকে। দেখো যখন এমটি হয় তখন আমরা ডিআইডি ইকুয়াল টু এক্স লিখে রেখেছি। এক্স কি একটা ক্যারেক্টার, দ্যাট মিনস 1 তখনই হয় যখন কোনো কিছু লেখা থাকে না। সেই এররটাকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা ডিফল্ট ক্যারেক্টার দিয়ে রাখি, ইনিশিয়াল ক্যারেক্টার দিয়ে রাখি। এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমি সব কিছু দেখতে চাই, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট দেখতে চাই না। সার্চ বাটনে ক্লিক করেছি এবং লেন্থ হচ্ছে 1, তারপরে আমি কোনো ডিপার্টমেন্ট চয়েস দিইনি। সেই ক্ষেত্রে আমি এই ইফ কন্ডিশনটি ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে এই ব্র্যাকেটটি এবং ওপেনিং ব্র্যাকেট হচ্ছে এটি ওপেনিং, এটি ক্লোজিং, মাঝখানে লেফট সাইডে একটা শর্ত রাইট সাইডে একটা শর্ত, দুটোই যদি পূরণ হয়
তাহলে আমি এখানে ইফের ওপেনিং ব্র্যাকেট ওপেন করলাম এবং ক্লোজিং ব্র্যাকেট দিলাম। তো এটাকে আমি অ্যালাইনমেন্টটাকে পাশাপাশি নিয়ে আসলাম যাতে করে বুঝতে সুবিধা হয়, ইন্টার দিয়ে গ্যাপ করে দিলাম। এখন আমি এখানে কোড লিখব। ওকে, এখানে আমরা সার্চের জন্য যে কোডটি লিখব সেটি হচ্ছে স্টেটমেন্ট ক্লাসকে আমরা কল করব স্টেটমেন্ট স্টেটমেন্ট স্পেস, এটা অবজেক্ট ভেরিয়েবলের নাম দিলাম st ইকুয়াল টু, আমরা বললাম কানেকশন, আমাদের কানেকশন অবজেক্টের নাম CONN, যেটা আমরা গ্লোবালি তৈরি করে রেখেছি এই লাইনে। দেখো ইনসার্টের কাজটিও আমরা এখানে করেছি, এই একই কোড দিয়ে করেছি। সো কন ভেরিয়েবল ডট ক্রিয়েট স্টেটমেন্ট, CREATEAST আপার কেস হবে স্টেটমেন্ট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট অন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্রিয়েট স্টেটমেন্ট, এটাকে কল করতে হবে। এই ক্রিয়েট স্টেটমেন্টের আন্ডারে আমাদের একটি রেজাল্ট সেট ক্লাস কল করতে হবে, রেজাল্ট RESULT, রেজাল্ট সেট এভাবে লিখতে হয়। সেটের ST আপার কেস লিখতে হয়, রেজাল্ট সেট RS ইকুয়াল টু উপরে যে স্টেটমেন্ট ভেরিয়েবল ডট, এখানে আমাদেরকে সেই এসকিউএল কোডটি লিখতে হবে। তো ডট লেখার পরে আমরা লিখব এক্সিকিউট কোয়েরি। এই এক্সিকিউট কোয়েরির মধ্যে আমরা সিলেক্ট স্টেটমেন্টটাকে পরিচিত করে দেবো এখানে। তো আমরা লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, এই কোডটি তো আমাদের পরিচিত, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, এই স্ট্রিং এর মধ্যে আমরা এখানে সেট করে দিলাম সেমিকোলন। কিভাবে পরিচিত দেখো, তোমরা তো হরহামেশা এই কোডটি লিখি ওরাকলে কাজ করতেছো, ডাটাবেজে ডাটা দেখো সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, এই কোডটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপরে এখানে একটি রো আসতে পারে, দুটি রো আসতে পারে, আবার অনেকগুলো রো আসতে পারে। সো এখানে আমরা পরপর রোগুলাকে এখানে বিন্যাস করার জন্য, মানে দেখার জন্য আমরা হোয়াইল স্টেটমেন্টে নিয়ে আসলাম। হোয়াইলের মধ্যে আমরা একটা ট্রু ফলস একটা শর্ত লিখতে চাচ্ছি, RS ডট নেক্সট, মানে নেক্সট ইজ এ মেথড যে কিনা একটার পর একটা রেকর্ড দেখাতে পারে। সো যদি কোনো রেকর্ড থেকে থাকে, while rs.next মানে যদি কোনো রেকর্ড থেকে থাকে, তাহলে আমাদের কাজটি শুরু হবে while bracket open, while bracket close, এবং এই ব্র্যাকেটগুলোকে আমি অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছি, এখানে while এর কাছে রাখলাম। ওকে, এখানে আমরা while এর কোডটি লিখব। এই while এর কোডের মধ্যে আমরা লিখব আমাদের পরিচিত কমান্ড out.print। প্রথমে আমরা প্রথম কলামটিকে লিখব, তাহলে প্রথম কলামটি লেখা দিয়ে হচ্ছে আমাদের রেকর্ডসের RS ডট গেট, সব কিছুই জাভাতে ইন এবং আউট স্ট্রিং প্রোগ্রামিংয়ে হবে, সেটি ইন্টিজার ডাটা টাইপের কলাম হোক আর স্ট্রিং ডাটা টাইপের কলাম হোক আর ডেট ডাটা টাইপের কলাম হোক, আমাদের প্রয়োজনে আবার আমাদেরকে সেটি কনভার্ট করে নিতে হবে। ওকে, আউট ডট প্রিন্ট। এখন আসো একটা আমরা দুটো স্ট্রিংয়ের মাঝখানে একটু ডিজাইন করে ফেলি, মানে একটু এমটি স্পেস ক্রিয়েট করার জন্য একটু কমা দিলাম, একটু ফাঁকা জায়গা দিলাম। ওকে, এইভাবে ডিজাইনটা করলাম। এরপরে আমরা আউট ডট প্রিন্ট, এরপর আমরা যে কাজটি করলাম RS ডট গেট স্ট্রিং, এরপরে আমরা এখানে 2 লিখলাম। ওকে, 2 লিখলাম। এখন দেখো যদি একের অধিক রেকর্ড হয় তাহলে আমরা যে লাইন ব্রেক করি, সিতে করেছি ব্যাকস্ল্যাশ n, জাভাতে প্রিন্ট ln, বাট এখানে lnটা এবং ব্যাকস্ল্যাশ nটা সাপোর্ট করে না, এই জন্য এখানে তোমাকে একটা HTML ট্যাগ লিখতে হবে। এই জাভাতে জেএসপিতে তুমি HTML ট্যাগকেও জাভা ট্যাগের আন্ডারে নিতে পারো। যেমন আমরা HTML ট্যাগের মধ্যে, HTML ফাইলের মধ্যে যেমন জাভা লিখতে পারি সার্ভারলেট ট্যাগ ওপেন করে, ঠিক একইভাবে আমরা আবার জাভার মধ্যে HTML ট্যাগ লিখতে পারি। দেখো এটার সাথে তোমাদের পরিচয় করে দেই, আউট ডট প্রিন্ট, এটুকু তো জাভার কোড তোমরা জানো। ওকে, এখানে আমরা যে কাজটি করব একটা ব্রেক স্টেটমেন্ট আমরা দিব, কিরকম এইভাবে। দেখো আমরা জানি আমরা ব্রেক কিভাবে লিখতাম, বিআর ট্যাগের মাধ্যমে লিখতাম। ওকে, এই সেই HTML বিআর ট্যাগটি আমরা এখানে পরিচয় করিয়ে দিলাম, স্টাইল। তাহলে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে একটি লাইন প্রিন্ট হবে, প্রথম কলামটি, তারপর একটু স্পেস দেবে,
উইথ কমা, তারপরে দ্বিতীয় কলামটি, তারপরে একটা ব্রেক দিবে, নিউ লাইন তৈরি করবে। যদি 5টি রো থাকে ডাটাবেজে তাহলে 5টি রোই দেখাবে, এক একটি রোর ভ্যালু এক একটি লাইনে দেখাবে। তো আমরা এটা ফাইলটি সেভ করলাম। সেভ করার পরে এটা মিনিমাইজ অবস্থায় রাখো, ক্লোজ করার দরকার নেই। আমাদের এই পেজটি একটু রিলোড করে রিফ্রেশ করে নিলাম। তারপরে আমরা সার্চ বাটনে ক্লিক করে দেখি আমাদের কাজটি হয় কিনা। তো সার্চ বাটনে ক্লিক করলাম, এরর দিয়েছে। সো এখানে টেনশনের কোনো কারণ নেই, আমাদেরকে এটা ভেবে দেখতে হবে, বুঝে দেখতে হবে কেন এরর দিয়েছে। তো আমরা একটু দেখি, বোঝা যাচ্ছে এররটা শুরু হয়েছে রেজাল্ট সেট থেকে। ওকে, তাহলে আমরা একটু ফলো করি এখানে কি ভুল হতে পারে। ওকে, আমরা জেএসপি কোডে গেলাম। সো এলস ইফ বি নেম ইজ সার্চ ইকুয়াল টু সার্চ অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি লেন্থ ইকুয়াল টু 1, মানে এই লেভেলে মানে ডিপার্টমেন্ট আইডি কলামে কিছু লেখা ছিল না, এটি যদি ট্রু হয় তাহলে ইফ এলস এর মধ্যে স্টেটমেন্ট, এখানে স্পেলিংটা চেক করতে হবে আমাদেরকে। স্টেটমেন্ট CONN, create statement. Okay, result set. Okay, result set r is equal to একটু স্পেস করে রাখি বোঝার সুবিধা থেকে, st মানে স্টেটমেন্ট ভেরিয়েবলটি এক্সিকিউট কোয়েরি সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, এখানে কোনো ভুল নাই ইনশাআল্লাহ আমাদের। while r is dot next. Okay, out dot print r is dot get string 1 একটু empty space, r is dot get string 2 মানে 2 নম্বর কলামটি এখানে আসবে। এখানে দেখো এই যে প্রিন্ট, এটা প্রিন্টের ওপেনিং ব্র্যাকেট, বাট এখানে ক্লোজিং ব্র্যাকেট নাই। এই ব্র্যাকেটটি তো গেট স্ট্রিং মেথডের ব্র্যাকেট। সো এখানে আমরা একটা মারাত্মক মিস্টেক করেছি, তাহলে আমরা এখানে ক্লোজিং ব্র্যাকেটটি দিয়ে দিব। ঠিক একইভাবে এখানেও আমরা ক্লোজিং ব্র্যাকেট দেইনি, এটা তো এটি তো ওপেনিং ব্র্যাকেট, এটি ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে সেমিকোলনের আগে এটি। ওকে, ইনশাআল্লাহ এখন কোডটি ঠিক আছে। ফাইল সেভ। এইভাবে কিন্তু তোমাদেরকে সূক্ষ্মভাবে দেখতে হবে যে তোমরা কোথাও টাইপিং এরর করেছো কিনা, দ্যাট মিনস কল সিনট্যাক্স এরর করেছো কিনা। প্রয়োজনে এটা একটু জুম করে নিয়ে দেখবে। ওকে, সো আমি আবার সেভ করে নিচ্ছি। এখন আমি ব্রাউজারে যাচ্ছি। সো এই ব্যাক বাটনে ব্যাক করলাম, আমি এখানটা এটা একটু রিলোড করে নিলাম, এখান থেকে ফ্রেশভাবে আবার যাচ্ছি, সার্চ বাটনে ক্লিক করলাম। দেখো সুন্দরভাবে চলে আসছে আমার ডাটাবেজে যে 5টি রো ছিল, 5টি রো পরপর চলে আসছে। বিবিএ একটু কমা দিয়েছে, স্পেস দিয়েছে, এটা ডিপার্টমেন্ট আইডি এবং এটি হচ্ছে ডিপার্টমেন্ট নেম। সো দেখো ব্রেক কমান্ডটিও কাজ করেছে, প্রত্যেকটি লাইন নিচে নিচে আসছে। ওকে, ইনসার্ট এগেইন, আসলে তো আমি ইনসার্ট করছি না। সো এখানে আমাদের এই টেক্সটটাকে একটু মিনিংফুল করা উচিত। ইনসার্ট এগেইনের জায়গায় আমরা বলতে পারি ভিজিট এগেইন, মানে ওই পেজটাতে আবার ভিজিট করতে চাই, ভিজিট এগেইন। ওকে, সেভ। ওকে, এখন আমরা কি করলাম, আমরা কিন্তু পার্টিকুলারলি সার্চের কাজ করলাম, বাট যেখানে ডিপার্টমেন্ট আইডি আমরা দিইনি। তো খুবই ইজি, এই কোডটুকি যদি পুরোপুরি এই সার্চের কোডটুকু যেটুকু আমাদের ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আছে, এটিকে যদি আমি কপি করি, করার পরে এই প্লেসে আসার পরে যদি আমি কন্ট্রোল ভি করি, ওকে, তো এটাকে একটু মিলিয়ে নেই। তোমরা কপি পেস্ট করার সময় কিন্তু খুব সাবধান, যাতে করে তোমাদের ব্র্যাকেটগুলো মিলানো থাকে, তা না হলে কিন্তু এই কোড আর মিলাতে পারবে না, কষ্ট করে অনেক সময় নষ্ট হবে তোমাদের। ওকে, এখন আসো আমরা যদি এখানে আরেকটি সার্চ বাটন করতে চাচ্ছি। প্রথমটি হচ্ছে তো কোনো ডিপার্টমেন্ট আইডি দেয়নি, এই জন্য ডিপার্টমেন্ট আইডি ডট লেন্থ ইকুয়াল টু 1 আছে, মানে ডিফল্ট ভ্যালুটি আছে। এবার ধরো দিয়েছে, যদি দেয় তাহলে কি হবে, যদি দেয় তাহলে অবশ্যই এটি গ্রেটার দেন 1 হবে। শুধুমাত্র এইটুকু লাইনে যদি আমি একটু পরিবর্তন আনি, সো ইকুয়াল টু জায়গায় লিখলাম গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 মানে এই পুরো কোডিংয়ে আমাদের কোনো পরিবর্তন আনা দরকার নেই, শুধুমাত্র আমাদের পরিবর্তন আসবে সিলেক্ট কমান্ডে। সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, হ্যাঁ, যেখানে ডিপার্টমেন্ট আইডি। এখন দেখো এখানে কলামের নাম কিভাবে লিখবা, এসকিউএল এর মধ্যে তোমার কোনো ভেরিয়েবল ডিক্লারেশনের স্বাধীনতা নাই।
ঠিক যেভাবে ডাটাবেজের কলামের নামকরণ করেছিল dpt_id তোমাকে ওভাবে লিখতে হবে। সো where dpt_id equal to সিঙ্গেল কোট প্লাস চিহ্ন দাও। সিঙ্গেল কোটের পরে তোমাকে এখানে ডবল কোট দিতে হবে, মানে স্ট্রিং মিলিয়ে নিতে হবে। সিঙ্গেল কোট ইজ ফর স্ট্রিং ডাটা টাইপ অর ক্যারেক্টার ডাটা টাইপ, যেভাবে তুমি ডিফাইন করতে চাও। প্লাস চিহ্ন দিয়ে তুমি স্ট্রিংটাকে কনক্যাট করবা। সো ভ্যালুটি এখন কোথায় আছে? ডিআইডি ফিল্ডে আছে, ডিআইডি ভেরিয়েবলে আছে। আবার প্লাস চিহ্ন দিয়ে তুমি সিঙ্গেল কোডটিকে মিলিয়ে নাও এবং সিঙ্গেল কোডটিকে তুমি ডাবল কমার মধ্যে রাখো। তাহলে স্ট্রিংয়ের একটি অংশ এই অংশের সাথে যোগ হবে, তারপর এটি পুরোটি মিলে একটা স্ট্রিং হবে। দেখো ইনভার্টেড ডাবল কমাগুলো মিলানো আছে, এখান থেকে একটি অংশ, এখান থেকে একটা অংশ। এই যে দুটো সিঙ্গেল কোড আমরা ব্যবহার করলাম, এই সিঙ্গেল কোড দুটি আসলে কি? দেখো আমরা ওরাকলে যখন কমান্ড লিখেছি, যখন লিখি তখন আমরা কিভাবে লিখি? এভাবে লিখি, সিলেক্ট, তোমরা দেখো সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট where dpt_id ইকুয়াল টু, এই যে আমাদের যে ভার্চুয়াল ডাটাটাই বোঝানোর জন্য আমরা যে একটা সিঙ্গেল কোড দিই, এই সিঙ্গেল কোডটি হচ্ছে ওই সিঙ্গেল কোড। ওকে, সিইসি। তাহলে দেখো আমাদের কিন্তু পার্টিকুলার একটি রো আসছে, সিইসি ডিপার্টমেন্ট আইডি যার কাছে আছে সেই রোটি পুরোপুরি আসছে। এইভাবে পার্টিকুলার যদি আমরা কোনো একটি রেকর্ড দেখতে চাই, সার্চ করতে চাই, তাহলে আমাদেরকে হোয়ার ক্লোজটি দিতে হবে। ওকে, এই এসকিউএল কমান্ডটি যেটি আমরা এসকিউএল উইন্ডোতে লিখতে শিখেছি, এটার একটি সামান্য পরিমার্জিত রূপ হচ্ছে এটি। ওকে, এই ফরম্যাটটি তোমরা বুঝে নিও। আর এখানে কোনো পরিবর্তন আনার ইনশাআল্লাহ দরকার নাই। সেভ করলাম। এখন আমরা একটু আমাদের HTML পেজটাতে গেলাম, একটু রিলোড করে নিলাম। একবার সার্চে ক্লিক করি, সার্চ, সব কিছু এসেছে। ভিজিট এগেইন। এবার আমরা এখানে লিখলাম আইটি। ওকে, যখন আমি এখানে আইটি লিখলাম, তার মানে কি এই ফিল্ডে প্রথম বক্সে লেন্থটা কিন্তু গ্রেটার দেন 1। ওকে, গ্রেটার দেন 1, এখানে কিন্তু দেখাচ্ছে দুইটা ক্যারেক্টার। সো কোনো না কোনোভাবে আমাদের শুধু আইটির ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি, এই জন্য আইটি লিখেছি, সার্চে ক্লিক করেছি। দেখো ডিপার্টমেন্টের নেম আইডি, ইনফরমেশন টেকনোলজি। ভিজিট এগেইন, এখানে লিখলাম সিএসি, সার্চ। সো সিএসি আসছে। আবার দেখো এখানে কিছু লিখিনি, সার্চ করলাম, সবগুলো এসেছে। তাহলে দেখো আমাদের এই কোডে আমরা এখন পর্যন্ত আমাদের ম্যাচুরিটি হচ্ছে, আমরা 3টি ইফ লিখেছি। প্রথম ইফটি হচ্ছে ইনসার্টের জন্য, কোডটি 100% এইভাবেই তোমাদের কম্পিউটারে থাকতে হবে। এটি তোমাদের ইনসার্টের জন্য। এই এলসিফে লিখেছি হচ্ছে সার্চের জন্য, যেখানে কোনো ফিল্ড দেওয়া থাকবে না, লেন্থ ইকুয়াল টু 1, মানে ডিফল্ট ভ্যালুটা থাকবে। সো এখানে ধরেই নিচ্ছে যে ডাটাবেজের সব ডাটা দেখাবে। তারপরে ইফ এলসিফ স্টেটমেন্টটি হচ্ছে লেন্থ গ্রেটার দেন 1, দ্যাট মিনস আমি কিছু লিখেছি সেইটি সার্চ করার সে চেষ্টা করবে। bnames ডট ইকুয়াল ফাইলের ভ্যালু থাকবে সার্চ, দ্যাট মিনস HTML ফাইলে আমি সার্চ বাটনে ক্লিক করেছিলাম এবং ডিআইডি মানে ডিপার্টমেন্ট আইডি বক্সে আমি কিছু লিখেছিলাম, এই জন্য লেন্থ গ্রেটার দেন 1। সো মাঝখানে একটা অ্যান্ড অপারেটর দেখতে পাচ্ছি। সো বোথ কন্ডিশন ইজ ট্রু, তাহলে ইফ ট্রু পার্টে চলে যাবে। সো এই পুরোটাই ট্রু পার্ট। এই ট্রু পার্টে দেখো আমি একটি হোয়ার ক্লোজের মাধ্যমে এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, এই জন্য পার্টিকুলার ওই রেকর্ডটি ওপেন হচ্ছে। ওকে, তোমরা এই সার্চের কাজটি সুন্দরভাবে করে ফেলো এবং এই কোডটি পজ করে রেখে এক্স্যাক্টলি কোনো ভেরিয়েবল এর নাম স্পেলিং মিস্টেক না করে তোমাদেরকে কাজটি করতে হবে। ইনশাল্লাহ তোমরা কাজটি করতে পারবে, কনফিডেন্ট রাখো এবং এই কোডটি জেনারেট করে এই প্র্যাকটিসটি শেষ করে ফেলো। পরের ভিডিওতে আমরা আপডেট এবং ডিলিট একসাথে দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ।